হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমরা শুনছি ধারাবাহিক শঙ্কুর তাণ্ডব। ধারাবাহিকটি গোয়েন্দা গল্প। আগে কখনো এমন বড় গোয়েন্দা গল্প লিখিনি বা পাঠ করিনি। তবু একটা পরীক্ষা তো দিতেই হয়। না লিখলে জানবো কি করে যে আমার লেখায় কোথায় ভুল ত্রুটি থাকছে বা আমার লেখনী শৈলীর কোন কোন দিক শুধরে নিতে হবে। তাই তোমাদের সকলের সহায়তায় লেখার সাহসটা নিয়েই ফেলেছি। কারণ আমায় লিখতে যদি কেউ উৎসাহ প্রদান করে থাকে, তারা এই প্ল্যাটফর্মের শ্রোতা বন্ধুগণ। অতীতে ও বর্তমানে অনেকেই আমাকে লেখা এগিয়ে নিয়ে যাওয়ার উৎসাহ জুগিয়েছেন। তাই আপনাদের ভরসা ও বিশ্বাসের ওপর ভর করে গোয়েন্দা গল্প পাঠ করতে চলেছি। চলো আমরা ধারাবাহিক শঙ্কুর তাণ্ডবের আজকের এপিসোডে চোখ রাখব। আশা করব আজকের এপিসোডটি আপনাদের সকলের মনোগ্রাহী হবে। আপনারা সকলে এই ধারাবাহিকটিকে সফলতার সাথে এগিয়ে নিয়ে যেতে কমেন্টের মাধ্যমে উৎসাহ প্রদান করতে ভুলবেন না। বন্ধুরা, ধারাবাহিক শঙ্কুর তাণ্ডবের আজকের এপিসোডের নাম রাখলাম গন্তব্যপথ। শঙ্কুবাবু তাঁর সহকর্মী বঙ্কিমবাবুকে বলছেন, কি বঙ্কিম, আজ তোমাকে যে টাস্কটা দিয়েছিলাম, এই টাস্ক করে তুমি কি আমার উপর রেগে রয়েছ? আসলে বঙ্কিম, কি বলো তো, আমরা হলাম ডিটেকটিভ মানুষ। লোকে আমাদেরকে গোয়েন্দা বলে। আমাদের জীবনে অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। যেমন আমাদের জীবনের ঝুঁকি রয়েছে, ঠিক তেমনি উল্টো দিকে যে বা যারা থাকবে তাদের জীবনেও ঝুঁকি থাকে। আমার এই ডিটেকটিভ ক্যারিয়ারে কম করে হলেও 1000-এর বেশি রাউন্ড গুলি চালিয়েছি। আর মৃত্যুর রেজাল্ট কত জানো? ঠিক আছে, সে রেজাল্ট আজকের গন্তব্যে পৌঁছানোর পর বলবো। আসলে লোকে আমাদের তদন্তের সাফল্যের জন্য তাকিয়ে থাকে। একটা স্বচ্ছ তদন্ত লোকে আশা করে। প্রত্যেকেই চায় তদন্তের পেছনে যে তদন্ত হয় সেই তদন্ত যেন আমরা করি। তাই এমন এক ঝুঁকিপূর্ণ মিশনে যুক্ত হওয়ার জন্য তোমাকে মশার কামড় খেতে হয়েছে। তবে তুমি ভাইয়া একটা বিষয় আমাকে বোঝানোর চেষ্টা করো। তোমার দুহাত মশার কামড়ে ফুলিয়ে দিল, আর তুমি কিনা বিন্দুমাত্র নড়াচড়া করলে না। কোন মন্ত্র বলে তুমি আজকের এই অসাধ্য সাধন করলে বলবে? আমরাও চেষ্টা করব কুইক রিলিফ পেতে। মুখ কাঁচুমাচু করতে করতে বঙ্কুবাবু বলছেন, আসলে স্যার কি বলুন তো, আপনি কি ঈশ্বরের উপরে বিশ্বাস বা ভরসা রাখেন? শঙ্কুবাবু বলছেন, ঈশ্বর বিশ্বাস করব না মানে? সারা দেশ জুড়ে মন্দির, মসজিদ, গির্জা সব কিছুই রয়েছে। কাতারে কাতারে মানুষ নিজ নিজ ধর্মস্থানে গিয়ে ঈশ্বরের আশীর্বাদ পেতে চায়। তা আমি কি অন্য গ্রহ থেকে এসেছি যে এখানকার মন্দির, মসজিদ বা গির্জাগুলোকে মানব না? আলবাত মানি। আমি হিন্দু। আমি আমার হিন্দু ধর্ম মানি এবং হিন্দু ধর্মের পূজ্য দেবী দেবতাকেও আমি সম্মান করি। কখনো কখনো সময় পেলে আমিও ঈশ্বর আরাধনায় বসি। সুতরাং তুমি নির্দ্বিধায় বলতে পারো, কোন ঐশ্বরিক বলে তুমি 1 ঘন্টা মশার কামড় খাওয়ার পরও চুপচাপ বসেছিলে, বিন্দুমাত্র নড়াচড়া করো নাই? বঙ্কিমবাবু বলছেন, আসলে স্যার কি বলুন তো, আপনি যখন আমাকে অফিসের পশ্চিম কোণের বাগানে বসতে বললেন, তখনই আমি বুঝলাম এখানে কিছু না কিছু একটা ব্যাপার রয়েছে। সেই ব্যাপার নিয়ে আমি যত বেশি ভাবব, তত বেশি আমার মনটা উৎকণ্ঠিত হবে এবং হাজারো প্রশ্ন আমার মনের মধ্যে হাজির হবে। তার মধ্যে সবচেয়ে বড় কথা হলো সেটা হলো আপনি আমাকে বলেছেন নড়াচড়া করতে না। এখন আমি নড়াচড়া তখনই করব না যদি আমার মন থেকে নড়াচড়া বিষয়টা বাদ দিয়ে দেই, তবেই আমি বুঝতেই পারবো না যে আপনি আমাকে কি টাস্ক দিয়েছিলেন। তার জন্য আমি দাঁড়ান, দেখাচ্ছি আপনাকে। এই যে দেখছেন পকেটের বইটা, এটা হলো হনুমান চালিসা। এই বইটা আমি সব সময়ে অসময়ে পড়ি। এই বইটা পড়তে পড়তে এখানকার সমস্ত মন্ত্র আমার মুখস্থ হয়ে গেছে। বুদ্ধি খাটালাম যে আমি হনুমান চালিসা নিজের মনে আওড়াবো, আর এই হনুমান চালিসা আওড়ানোর সাথে সাথে আমার মনের মধ্যে জমে থাকা নানান ভাবনা
বা মনে পড়বে এমন কোনো ভাবনাও সেই সময় ধারে কাছে ঘেঁষবে না। আর আমি এতটাই একাগ্রতার সাথে হনুমান চালিসার মন্ত্রগুলো পড়ছিলাম যে আমি ভুলে গেছি আমি কোথায় বসেছি এবং কখন মশা আমাকে কামড়াচ্ছে তার হুঁশও ছিল না। আপনি যখন এসে আমার কাঁধে হাত দিয়ে আমাকে সাড়া দিলেন ততক্ষণ আমি 1 ঘন্টা পার করে ফেলেছি, মানে আপনার সাথে মিশনে আসার রাস্তা ক্লিয়ার করে ফেলেছি। মিথিলেশ বলে, আমার তো জানা ছিল না এইভাবে কনসেন্ট্রেট এক জায়গায় করা যায়। একেই বলে তপস্যা। মন যদি বিচলিত না হয় তাহলে এইভাবেই উদ্দেশ্য সাধন করা সম্ভব। আমিও মাঝে মাঝে কনসেন্ট্রেট হারিয়ে ফেলি, এই বুদ্ধিটা নিজের উপর অ্যাপ্লাই করব। এভাবেই সবাই আপন কথা আলোচনা করতে করতে নিজের গন্তব্যে পৌঁছে যায়। তখন প্রায় সন্ধ্যা 7টা বাজে। এবারের গন্তব্য পুরুলিয়া ও ঝাড়খণ্ড বর্ডার সংলগ্ন বিস্তীর্ণ জঙ্গল এলাকা। ওই এলাকায় দীর্ঘদিন ধরে এটিএম বুথগুলো বন্ধ। মাঝরাতে এটিএম এলাকায় বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে ডাকাতি চলছে। ডাকাত দলের উৎপাত এতটাই বেড়েছে যে এখন স্থানীয় মানুষগুলোর মধ্যে একটু সচ্ছল পরিবারগুলোও ভয়ে তটস্থ থাকে, কারণ সাধারণের ঘরেও ওরা ডাকাতির পরিকল্পনা করছে। ইতিমধ্যে কয়েকটা বাড়িতে ডাকাতি হয়েছে। পুলিশ কোনো মতেই ডাকাত দল ধরতে পারছে না। সাধারণ মানুষের মনে ক্ষোভ তৈরি হচ্ছে। মানুষ বিক্ষোভ দেখাচ্ছে, কিন্তু গুপ্তভাবে। জঙ্গল ও আন্তঃরাজ্য হওয়ার ফলে দীর্ঘদিন ধরে নকশাল ও মাওবাদীর উপদ্রব রয়েছে, কিন্তু স্থানীয় প্রশাসনের বক্তব্য তাঁদের ইনফরমারের ইনফরমেশন অনুযায়ী মাওবাদী বা নকশাল উৎপাত নেই বললেই চলে। এই চুরি ডাকাতির পেছনে কেবল ডাকাত বা চোরের দল ছাড়া আর কেউ নেই। শঙ্কুবাবু তাঁর পুরো টিম নিয়ে হাজির হয়েছেন সার্কিট হাউসে। তখন প্রায় রাত 8টা বাজে। সার্কিট হাউসে আগে থেকেই স্থানীয় থানার পুলিশ তাদের টিম নিয়ে উপস্থিত ছিল। চুরি ডাকাতির যাবতীয় তথ্য নিয়ে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। এখনো পর্যন্ত যে কটা চুরি বা ডাকাতি হয়েছে তার তদন্তের কতটুকু অগ্রগতি হয়েছে সেই বিষয় নিয়েই আলোচনা করছিলেন। আজ থেকে তদন্তের যাবতীয় নথি শঙ্কুবাবুকে ওনারা হস্তান্তর করবেন। এবার থেকে শঙ্কুবাবু তাঁর টিম নিয়ে এই সার্কিট হাউস থেকেই অপারেশন চালাবেন। কারা এই চুরি বা ডাকাতির সাথে যুক্ত এবং তারা কেন ধরা পড়ছে না, এই বিষয়গুলো কদিন এই সার্কিট হাউস থেকেই নিজেরা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করবেন। তারপর তাঁরা অপারেশনে নামবেন। পুলিশ স্টেশনের তদন্তকারী অফিসারের সাথে দীর্ঘক্ষণ মিটিংয়ের পর শঙ্কুবাবু তাঁর টিম সমেত অন্য ঘরে চললেন, মানে যে ঘরে ওনারা তদন্তের কাজ চালিয়ে যাবেন সেই ঘরে। ফ্লোরের অন্য 2টো ঘর রয়েছে, যে ঘরে তাদের থাকার বন্দোবস্ত হয়েছে। স্থানীয় থানার ভারপ্রাপ্ত তদন্তকারী অফিসার যাবতীয় নথি হস্তান্তর করে সেদিনের মতো বিদায় নিলেন। বিদায় নেওয়ার আগে বলে গেলেন, তিনি যদি কোনো প্রকার সাহায্যের প্রয়োজন মনে করেন, মানে শঙ্কুবাবু যদি কোনো প্রকার সাহায্যের প্রয়োজন হয়, তিনি ও তার পুরো টিম সঙ্গে সঙ্গে সাহায্যের জন্য এগিয়ে আসবেন। গুটি কয়েক তদন্তকারী অফিসার নিয়ে কখনোই এত বড় চুরি ডাকাতির কিনারা করা সম্ভব নয়। হয়তো দেখা গেল ডাকাতদের কাছাকাছি পৌঁছানো গেল, কিন্তু তাদের ধরা সম্ভব হলো না। শুধুমাত্র লোক বলের অভাবে ডাকাত দলদের ধরা সম্ভব হয় না। তাই শঙ্কুবাবু আগে থেকে বলে রাখলেন, প্রয়োজন হলে তিনি থানায় ফোন করবেন এবং স্থানীয় থানার পুলিশ কর্মীরা যেন এই তদন্তের অ্যাক্টিভিটির 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে উপস্থিত থাকে। কল করার সাথে সাথেই যেন ব্যাকআপ দিতে উপস্থিত হয়। রাত 10টা বাজে। সার্কিট হাউসের বাইরে শুনশান নীরবতা। ঝিঁঝি আর ঝিল্লির পাল্লা দিয়ে ডাক চলেছে। মাঝে মাঝে বন্য শেয়াল ডেকে উঠছে। বঙ্কিমবাবু খুব রসিক ও মজাদার মানুষ। যখন অন্য সহকর্মীরা নিজেদের ড্রেস চেঞ্জ করে গল্পে মেতে, তখন বঙ্কিমবাবু ওয়াশরুমে প্রবেশ করেছেন।
ওয়াশরুমে প্রবেশ করার সাথে সাথেই বঙ্কিমবাবু কেমন একটা স্মেল পেলেন, অনেকটা পচা ডিমের মতো। বঙ্কিমবাবু মনে মনে ভাবছেন, এই পচা গন্ধ কিসের ইঙ্গিত দেয়? বন্ধুরা, এই বিদঘুটে গন্ধ কিসের হতে পারে? এই পচা গন্ধ থেকেই কি তদন্তের কোনো ক্লু বেরিয়ে আসবে, নাকি তদন্ত অন্যদিকে মোড় নেবে? জানতে হলে অবশ্যই আমরা ধারাবাহিক শঙ্কুর তাণ্ডবের আগামীর পর্বে চোখ রাখব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। নমস্কার।